বিএনপির সঙ্গেও গত কয়েকদিনে খটাখটি বেড়েছে ইউনূস সরকারের। আপনারা যেভাবে দেশের ভবিষ্যৎকে দেখতে চাইছেন রকিবুল ইসলাম রিপন, সেভাবে ইউনূস বা তার সঙ্গী সাথীরা দেখতে চাইছেন কিনা আমি জানি না। আমি 31 তারিখের এইসব কি ঘোষণাপত্র 6 মাস পরে, জুলাই মাসে কি হলো 6 মাস পরে ঘোষণা হলো, তার মধ্যেও আপনাদের সক্রিয় কোনো অংশগ্রহণ সে অর্থে দেখিনি বিএনপির। আমি সেই জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করছি, জেনারেল ওয়াকারের আজকের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ইউনূসের, তার সরকারের, তার উপদেষ্টা বর্গদের জন্য একটা সতর্কবার্তা? ভারত সম্পর্কে কী নীতি নিচ্ছেন তারা তা নিয়ে, অথবা দেশের ভিতরে যারা একটা জিঙ্গোইজম চালাচ্ছেন ভারত বিরোধী, তাদের জন্য তাদেরকে মনে করিয়ে দেওয়া, কোনটা? আপনাকে 25 সালের শুভেচ্ছা জানাচ্ছি এবং আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখলাম এই টক শোতে ঢোকার আগে আমাকে যিনি ফোন করেছিলেন তাকে বলেছিলাম যে আমার বিষয় প্রস্তুত দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যেটা বুঝতে পারছি যে সেটা হলো যে আপনাদের এই রিপাবলিক বাংলায় একটা আপনারা লিখেছেন, একটা পোস্টার দিয়েছেন, ভারতকে চটাবেন না। সাফ কথা বাংলাদেশ সেনাপ্রধান বোঝেন, ইউনূসের চেলারা বোঝেন না। আপনার কাছে আমার প্রশ্ন, আজকে বাংলাদেশের সেনাপ্রধান যেই বক্তব্য দিয়েছেন, পুরো বক্তব্যটাই আমি পড়েছি এবং বুঝেছি, কিন্তু উনি যে বক্তব্যটি দেননি সেটি খণ্ডন করে আপনারা বলছেন যে ভারতকে চটাবেন না। যেটা বাংলাদেশে যেই ভাষাটা সেটা হলো যে আপনারা বলার চেষ্টা করছেন যে ভারতকে চটাবেন না। দেখুন, কারোর বক্তব্য যদি খণ্ডন করে অপপ্রচার করা হয় তাহলে সেটা কি ধরনের সাংবাদিকতা, কি ধরনের, সেটা আমরা বুঝি না। আচ্ছা, কে এম রকিবুল ইসলাম রিপন, আপনাকে একটাই প্রশ্ন, ভারতের স্বার্থ বিরোধী কিছু করব না, ভারতের স্বার্থ দেখলে ভারতও আমাদের স্বার্থ দেখবে, এটার মানে কি ভারতকে চটাবেন? এটা হয়? মানে ভারতকে চটাতে চাইছেন, এটা হয়? নো, আপনি হয় কি লিখেছেন এখানে? আরে আমি তো জিজ্ঞাসা করছি, আপনারা তো পোস্টার দিয়েছেন, এটা মানে কি? আপনারা তো পোস্টার দিয়েছেন, এটাই তো, সেটাই তো জিজ্ঞাসা করছি। আপনি বাংলা ভাষা বুঝতে পারছেন না? সেটাই আমার বলতে দেন, আমি সেখানে যাচ্ছি। তিনি বলেছেন যে আমাদের ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু ডক্টর ইউনূসকে তিনি কিভাবে থ্রেট করলেন আপনার কাছে প্রশ্ন। তিনি তো বলেছেন যে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের সার্বিক সহযোগিতা আমরা করার জন্য প্রস্তুত। সেই কথাটা তো আপনারা কোনো সময়ের জন্য বললেন না। আপনারা যতটা বাংলাদেশ নিয়ে চিন্তিত, বাংলাদেশের মানুষ এতটা চিন্তিত না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে, আপনাদের সিদ্ধান্তে পরিচালিত হবে না বাংলাদেশ। টাইম অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন আমি আজকে পড়লাম, টাইম অফ ইন্ডিয়া, তারা যেটা বলার চেষ্টা করছেন যে ভারতের পশ্চিমবঙ্গের যে ব্যবসায়ীরা, তাদের মাথায় হাত, সেখানে কোন রকম ব্যবসা, অর্থাৎ সেনাপ্রধান যেটা বোঝানোর চেষ্টা করছেন, ওটা আপনার দেশের টাইমস অফ ইন্ডিয়া, ভারতের টাইমস অফ ইন্ডিয়া এরকম কোনো খবর বের হয়নি। ন্যায্যতার ভিত্তিতে ওটা আপনার দেশে, আমি প্রমাণ দিচ্ছি, আমি বলছি টাইম অফ ইন্ডিয়া বলছে। না, ওটা আপনার দেশে, ওটা আপনার দেশে ভয়ঙ্কর তথ্য, যেটা আপনার দেশে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্য, ওয়াশিংটন পোস্ট আজকে একটি প্রতিবেদন করছে যেটা সারা বিশ্বের গণমাধ্যমে দেখাচ্ছে, শুধু আপনার গণমাধ্যমে দেখায় না। এশিয়া মহাদেশে প্রতিটি জায়গায় এই ভারতের যারা শাসক দল তারা শাসন এবং শোষণ এবং ষড়যন্ত্র করার লিপ্ত, এবং প্রতিটি দেশে তারা সবসময়ের জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাদের গোয়েন্দা সংস্থা র, কে এম রকিবুল ইসলাম রিপন, শুনুন, আপনাকে বলতে দেবো। আরে আপনি এই যে প্রতিবেদনটার কথা বললেন না, এটা একদম ঠিক, এটা একদম ঠিক। আমি শুনুন, কে এম রকিবুল ইসলাম রিপন, বলতে দেবো, বক্তৃতা করতে দিতে পারবো না তো। বলতে দেবো, বক্তৃতা করতে দিতে পারবো না তো। শুনুন না আপনারা। রকিবুল ইসলাম রিপন, না, রকিবুল ইসলাম রিপনের ভয়েসটা প্লিজ একটু ডাউন করতে বলো পিসিআর কে। রকিবুল ইসলাম রিপন, অবশ্যই বলতে দেবো, কিন্তু এটা তো আপনাদের শাহিদুজ্জামান স্যারের ক্লাস নয়। সম্ভব, অসম্ভব, অতি সম্ভব, কোনোদিন সম্ভব না এমন যা কিছু বলবেন আর শুনে যাবো। না, ওয়াশিংটন পোস্টের কথা যেটা বলেছেন সেটা একদম ঠিক।
ওয়াশিংটন পোস্ট সোরস টোরসের টাকায় চলে। ওরা ভারতের শাসক দল ভারতকে নিয়ে সবসময় ভয় থাকে, দাঁত ফোটাতে পারছে না বলে ভয় থাকে। আমি আপনাকে বরং আপনার দেশের সেনাপ্রধানের আরেকটা বক্তব্য দেখিয়ে দিই। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান, রকিবুল ইসলাম রিপন, শুনুন। সেন্ট মার্টিনস, টেকনাফ, চট্টগ্রাম, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, মালাক্কা প্রণালী, না, এর ধারে কাছে কোথাও আমেরিকাকে দেখতে পাচ্ছেন না আপনার দেশের সেনাপ্রধান। আমেরিকা সম্পর্কে প্রশ্ন করেছে প্রথম আলো, আপনাদের দেশেরই কাগজ, কি উত্তর দিচ্ছেন একবার শুনুন। দীপাঞ্জনবাবু, আমি আপনাকেও একটু মাইনরলি শুনতে এবং দেখতে বলবো। রোকেয়া প্রাচী, আপনাকেও। জেনারেল ওয়াকার বলছেন প্রশান্ত মহাসাগরে বড় শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগর, বাংলাদেশের সঙ্গে প্রশান্ত মহাসাগরের, আমাকে একটু হেল্প করবেন রাজাগোপাল ধর চক্রবর্তী, বাংলাদেশের সঙ্গে প্রশান্ত মহাসাগরে কোনো জলসীমা আছে বলে আমি জানি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, প্রশান্ত মহাসাগরের তো বড় শক্তি হবেই মার্কিন যুক্তরাষ্ট্র, তার জলসীমা আছে প্রশান্ত মহাসাগরে। বাংলাদেশের সঙ্গে কী সম্পর্ক? একটা সপ্তম নৌবহর এসেছিল, স্টার্ট করেছিল ওখান থেকে 71 সালে, আজও এসে পৌঁছয়নি। সেন্ট মার্টিনসে আসার কথা ছিল, আসবে না, ঠিক হয়ে গেছে কি? আমরা ভালো সম্পর্ক বজায় রাখবো, সুন্দর কথা, কিন্তু এই কথা থেকেও যদি কেউ না বোঝেন, রাজাগোপাল ধর চক্রবর্তী, কেএম রকিবুল ইসলাম রিপনরা বোধহয় এখনও বুঝে উঠতে পারছেন না বা হজম করতে পারছেন না ওয়াকারুজ্জামান যে বাস্তবতাটা তাদেরকে দেখাতে চাইছেন, তাই নয় কি? হ্যাঁ অনির্বাণ, আমি অত্যন্ত উত্ত্যক্ত, তবুও মাথা গরম করতে আমি তোমার চ্যানেলে আসিনি। আন্তর্জাতিক সম্পর্ক মাথা গরম করার জায়গায় নয়। আমি অত্যন্ত আনন্দ পেয়েছি বাংলাদেশের সামরিক প্রধান যে সুন্দর ভাষায় বাস্তবতার সঙ্গে যে ধরনের উক্তিগুলো করেছেন। এখনও আমার মনে হচ্ছে হতাশার জায়গা নেই, এখনও ভারতবর্ষের সামরিক কোনো ধরনের ইন্টারভেনশন বা আর্থিক নিষেধাজ্ঞা আনার কোনো প্রশ্ন আসেনি। কেন, ভালো মানুষ বাংলাদেশে রয়েছেন। সামরিক প্রধান যে কথাটা বলেছেন, যে কথাটা অন্যরা বলতে পারছেন না, খুব সঠিকভাবে জানিয়ে দিয়েছেন ভারতের গুরুত্ব, বাংলাদেশের কারেন্ট অবস্থান। অনির্বাণ, আমি আনন্দ পেয়েছি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতীয় হাই কমিশনারে গেছেন। সেখানে উনি অবশ্যই তার বন্ধু বা তার শিক্ষক বা সিনিয়র মনমোহন সিংয়ের কন্ডোলেন্স মেসেজ লিখতে গেছেন, কিন্তু অনেকক্ষণ ছিলেন, আমাদের প্রণয় বার্মার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেছেন। বোঝাই যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ভারতের হাই কমিশনে যেভাবে সময় দিলেন, বোঝাই যাচ্ছে যে ভারতকে উপেক্ষা করার জায়গা নেই। উনি একটা এক্স হ্যান্ডেলে কোনো মেসেজ পাঠিয়ে দিতে পারতেন বা ভারতীয় হাই কমিশনে কিছু পাঠাননি। আমরা দেখলাম যখন আর এখনকার প্রধানমন্ত্রী নন, তিনি তো প্রাক্তন। হ্যাঁ ঠিক। এখন ব্যাপারটা হচ্ছে যে শটটা আমরা ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র যারা বৈষম্য বিরোধীর কথা বলছে, তাদের আওয়াজ কিন্তু আমরা অনেকটাই নরম হতে দেখেছি। 31শে ডিসেম্বর বোধহয় কোনো আর একটা বিপ্লব হতে চলছে বলে আমরা খবর পাচ্ছিলাম, কিন্তু সেটা আমরা করতে তাদের দেখিনি। যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ, রকিবুল ইসলামের বক্তব্য আমি শুনলাম, উনি এখনও রক্ত গরম করে রেখেছেন। ওনারা মনে করছেন বোধহয় এই ফসকে যাচ্ছে বুঝি, এক্ষুনি যদি নির্বাচন না হয় ওনাদের বাংলাদেশের শাসন ক্ষমতা বোধহয় কিছুটা স্লিপারি হয়ে যাবে। তাই যতটা পারা যায় গরম হয়ে যাওয়া, তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, আজকের আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমরা এমন একটা সময়ে এসেছি, উনি বলছেন যে ভারত নাকি ভারতের ব্যবসা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের বাজার বন্ধ, এটা কেউ কেউ লিখছে। ঠিক, আমরা রকিবুল ইসলাম, আপনি জেনে নিন, আমরা $16 বিলিয়ন জিনিসপত্র আপনাদের দেশে বেচি, এটা ফ্যাক্ট, কোনো ডাউট নেই। আপনারাও আমাদের দেশে বেচেন 2 বিলিয়ন, চায়নাকে বেচেন 1 বিলিয়ন, আমরা তার ডাবল জিনিস বেচি। এই যে পাকিস্তানের স্বপ্ন আপনারা দেখছেন, পাকিস্তানের এক্সপোর্ট ইম্পোর্ট আপনাদের সঙ্গে যোগ করুন, সেটা 600 মিলিয়নের বেশি ঘটে না। সুতরাং যে স্বপ্ন আমরা দেখছেন, তার থেকে অনেক বড় স্বপ্ন আমরা ভারতবর্ষ আপনাদের দেখাচ্ছি। আপনারা সেখান থেকে সরে আসতে চাইছেন, যাই হোক সেটা আপনাদের ব্যাপার। আমরা যদি আপনাদের মার্কেট হারাই, আপনারা যদি বন্ধ করে দেন ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে দ্রুততার সঙ্গে ভারতের জিনিসপত্র বাংলাদেশে পৌঁছয়, আপনাদের প্রায় 16-17 দিন লেগে যাবে পাকিস্তান থেকে আসতে, 14-15 দিন লেগে যাবে চীন থেকে আসতে। সুতরাং বিপদে পড়লে আমরা এখনো অনির্বাণ, আমাদের জাহাজ এখনো যাচ্ছে, আমাদের ট্রেন, আমাদের গাড়ি এখনো যাচ্ছে এসেন্সিয়াল জিনিসপত্র নিয়ে, আমাদের মেডিসিনস,
আমাদের ইন্ডিয়ান মেডিসিনস না হলে বাংলাদেশ চলে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।